মমচিত্তে পর্ব 26 লেখা সাইদা আক্তার। গত 2 দিন ধরে রিয়ানের আচরণ একই। মামাকে সব সময়ই চলছে যেমনটা ছিল, তার বিপরীত হয়ে গেলে মুহূর্তে কি এমন হলো যে রিয়ান রাতারাতি পাল্টে গেল। এটা কিছুতেই মামা মানতে পারছে না, তবু ধৈর্য ধরে রইল, বিশ্বাস রাখলো রিয়ান নিজ থেকে সে ওকে বলবে। পরশু ওর জন্মদিন, বিয়ের পরেই প্রথম। আগে রিয়ান হলে অনেক এক্সাইটেড থাকতো হয়তো, এখন এর ঠান্ডা রিয়ানকেও চেনে না। অফিসে দরকারে টুকটাক কথা হয়, কিন্তু এর বাইরে একটা কথাও ও মুখ দিয়ে বের করে না। রিয়ানকেও চায় না, ও আগে রিয়ানকে ফেরত চায়, সেটা কখন হবে ও বলতে পারে না। রাতে খাওয়া শেষে শরীরটা কেমন খারাপ করতে লাগলো মমর, গোলাতে লাগলো, মনে হচ্ছে পেটে থাকবে না খাবার, সব বের হয়ে যাবে। মাথাটাও কেমন যেন করছে, মনে হচ্ছে পড়ে যাবে এক্ষুনি। মম কোনো মতে বিছানায় এসে শুয়ে পড়লো, ঘুমানোর চেষ্টা করতে লাগলো। রিয়ান এসে শুয়ে পড়েছে আগে, ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। একবার ডাকবে কি না ভাবলো, পরে বাদ দিয়ে দিল। ভাবলো ঘুমালে ঠিক হয়ে যাবে, কিন্তু 2 মিনিটের মাথায় ওর মুখ ভর্তি বমি চলে এলো। মোহাম্মদ দ্রুত ওয়াশরুমে দৌড়ে দিল, পেটের সব বের হয়ে যাওয়ার পরও বমির বেগ পাচ্ছে। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো ও। শরীরটা ক্লান্ত লাগছে, ভালো লাগছে না ওর। শুয়ে রিয়ানের দিকে তাকালো, বাম হাত যদিও চোখের উপর, ডান হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, তার মানে জেগে আছে। শরীর খারাপ বুঝেও চুপ করে শুয়ে আছে দেখে মোমো পাশ ফিরে শুয়ে পড়লো। মনে মনে জিজ্ঞেস করলো, কেন এমন করছো, কি অপরাধে? অফিস ব্রেকে মোমো তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে গেল একটা কাজে। রিয়ান ডেকেছিল কিন্তু পায়নি। ও এসে যখনই জানতে পারলো, তখনই রিয়ানের রুমে চলে এলো, ঢুকে বলল, আমাকে ডেকেছো? রিয়ান খানিকটা মেজাজ দিকে বলল, কোথায় থাকো? কাজের সময় খুঁজে পাওয়া যায় না। গতকালকে যে ডিল হয়েছে তার মিটিং যে 3:30টায়, আমাকে বলেছো? একটু আগে মিনু ভাই এসে বলে গেল, কোনো প্রিপারেশন নেওয়া হয়নি আমার। এখন কি বলবো ওখানে গিয়ে? ভুলে গিয়েছিলাম, কি মনে থাকে? সামান্য কাজটাও যদি ভুলে যাও। মম একটা ফাইল এগিয়ে ওর টেবিলে রেখে বলল, এখানে সব তৈরি করা আছে, বলে বেরিয়ে গেল। রিয়ান খুলে দেখলো মম সব সুন্দর করে ওর জন্য গুছিয়ে ফাইল তৈরি করে দিয়ে গেছে, একবার চোখ বোলালেই হবে। রিয়ান ফাইলটা বন্ধ করে ছুঁড়ে মারল টেবিলে, মাথায় হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে নিজের উপর হওয়া রাগটাকে কমানোর চেষ্টা করতে লাগলো। রাতে খাওয়া শেষে মম তাড়াতাড়ি এসে শুয়ে গেল। শরীরটা আজকেও ভালো নেই, অফিসে থাকতেও 2বার বমি হয়েছে, শরীরে এখন দুর্বল লাগছে। এক পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। একটু পর রিয়ান হাসার শব্দ শোনা গেল। ও দরজা মেরে ফ্রেশ হয়ে বিছানায় উঠে বসলো। আজ 3 দিন পর মমকে পিছন থেকে জড়িয়ে ধরল রিয়ান। ওর ছোঁয়া পেয়ে মমর কান্না চলে এলো, তা ওর দিকে ফিরল না। রিয়ান ওর চুলে মুখ ডুবিয়ে আছে। হঠাৎ মমর মনে হলো রিয়ান নিঃশব্দে কান্না করছে। ভাবতে পিছন ফিরে দেখলো সত্যি তাই। ভেজা চোখে ওর দিকে তাকিয়ে আছে, নোনা জল গড়িয়ে পড়ছে ওর চোখ দিয়ে। মমা তাড়াতাড়ি ওর চোখ মুছে দিয়ে বলল, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? বলো আমাকে। রিয়ান ওর বুকে মাথা গুঁজে দিয়ে ছোট্ট বাচ্চার মতো ওকে জড়িয়ে ধরে শুয়ে গেল। মমা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কান্নার কারণ জানতে চাইল। রিয়ান আরো শক্ত করে ধরে বলল, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মমা। এই 3 দিন তোমাকে ছাড়া পাগল হয়ে গেছি আমি, মানসিক অশান্তিতে দিন গুনেছি, আর পারছি না নিজের সাথে যুদ্ধ করতে। মমা মাথায় হাত বুলানো বন্ধ না করে বলল, কি হয়েছে আমাকে বলো, দেখবে হালকা লাগবে। রিয়ান উঠে বসলো। মমা ওকে দেখে উঠে বসে অপেক্ষা করতে লাগলো রিয়ানের কথা শোনার জন্য। রিয়ান চোখ মুছে বলল, আমাকে তুমি যেমনটা দেখছো আমি আগে তেমনটা ছিলাম না, অনেকটা মোটা আর ভীতু প্রকৃতির ছিলাম। মোটা ছিলাম দেখে অনেকবার বুলিংয়ের শিকারও হয়েছিলাম, যেটা ক্লাস 6-এ থাকতে অনেক বড় আকার ধারণ করে। আমি প্রায় ডিপ্রেশন থাকতাম আর টিফিন টাইমে স্কুলের ছাদে এসে একলা কাঁদতাম। এমন করে দিন চলছিল। হঠাৎ একদিন ছাদে এক মেয়ে আসলো। সাধারণত কেউ আসতো না দেখে আমি ছাদে গিয়ে লুকিয়ে কাঁদতাম, তাই ওকে দেখে কান্না থামিয়ে তাকিয়েছিলাম। মেয়েটা ছাদের কিনারে গিয়ে দাঁড়ালো, হাত কার্নিশে রেখে চুলে একটা ফিতা দিয়ে বাঁধা ছিল, কাঁধ পর্যন্ত খোলা ছিল, বাতাসে উঠছিল। দৌড়ে আসে বেশ হাঁপাচ্ছিল, গেমেও ছিল, কি যেন দেখছিল নিচে। তখনই কয়েকটা মেয়ের ছাদে আসার শব্দ শুনলাম। সে শব্দ ওই মেয়ের কানে পৌঁছেছিল। সে পিছনে ফিরতে আমি প্রথম ওকে দেখলাম, ওর ঘামে ভেজা মুখে আশেপাশের চুল লেপটেছিল। সেই দৃশ্যটা আমার মনে গেঁথে গেল। মেয়েগুলো এসে ওর হাত ধরে টানাটানি করতে লাগলো। আমি ভাবলাম ওকে হয়তো বুলিং করছে, তাই থাকতে না পেরে ছাদের চিপা থেকে বেরিয়ে এসে প্রতিবাদ
করতে এগিয়ে এলাম, চিৎকার করে বললাম, ওকে ছেড়ে দাও। মেয়েগুলো আমার দিকে অবাক হয়ে তাকালো, তারপর মেয়েটিকে ছেড়ে দিল। আমি বিজয় হাসি দিতে মেয়েটি এগিয়ে এসে বলল, কি হয়েছে? আমি একটু বোকা হয়ে বললাম, ওরা তোমাকে বুলিং করছিল না? না, আমরা তো খেলছিলাম। তার উত্তর শুনে লজ্জায় কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তারপর হুট করে ছাদ থেকে নেমে পড়লাম। এরপর অনেকদিন ওকে দেখেছিলাম ছাদে, পিছনে হাত দিয়ে ছাদে এসে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকতো, আপন মনে হাসতো। আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম, কেন যেন ভালো লাগতো। ক্লাসে প্রায় নিজের দিকে মনোযোগ রাখার চেষ্টা করতাম, আশেপাশে কি হচ্ছে না হচ্ছে খেয়াল রাখতাম না। কিন্তু একদিন হুট করে একজনের দিকে চোখ পড়ল। যে মেয়েটি আশেপাশে সবাই ওকে মৌনি নামে ডাকছে, আমার দিকে চোখ পড়তেই হাসলো। আমি চোখ নামিয়ে ফেললাম। একটা কথা বলতে খুবই ইচ্ছে করছিল, সে 2 জুটি করে কেন এসেছে, তাকে খোলা চুলেই ভালো লাগে, কিন্তু বলা হয়নি। সেদিনই ছাদে আমি বসেছিলাম তার অপেক্ষায়, এদিক ওদিক উঁকি মারছিল। দেখলাম সে ছাদে উঠলো, আমি দেওয়ালের পিছনে লুকিয়ে গেলাম। সে ধীর পায়ে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আর কত লুকিয়ে থাকবে? তখন ওর চুল খালা, বাতাসে ওর চুল উঠছে। আমি হাঁ করে তাকিয়ে আছি ওর দিকে। আমার তাকিয়ে থাকা দেখে ও হেসে ফেলল। এরপর থেকে আমাদের কথা বলা শুরু। ক্লাসে কখনো ওর সাথে কথা হয়নি, চোখে চোখ পড়লেই হাসতো শুধু। আমিও এগিয়ে গিয়ে কথা বলতাম না, যদি আমার জন্য ওকেও বুলিং হতে হয়। যা কথা হতো ছাদে টিফিন পিরিয়ডে। একবার মন খারাপ করে বসেছিলাম, সিনিয়র ভাইরা আমাকে মোটা বলে হাসাহাসি করছিল বলে আমার কান্না পাচ্ছিল। তখন পাশ থেকে কেউ একজন বলল, আবার কান্না করছো? তাকে দেখলাম মৌনি। আমি চোখ মুছে বললাম, ভাইয়েরা আমাকে নিয়ে আজকে আবার হাসাহাসি করছে। টিফিনের টাকা নিয়ে গেছে। মৌনি আমার পাশে বসে বলল, তুমি সুযোগ দিচ্ছ বলেই তো করছে। তারপর পেটে একটা গুঁতো দিয়ে বলল, ফাইট ব্যাক ইডিয়েট, এভাবে পালালে ওরা আরো সুযোগ পাবে। বোকা রসগোল্লাটা। ওর কথা শুনে আমি হাসলাম, রেখেছিলাম ওর কথা, ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু সেদিনের পর হুট করে হারিয়ে গেল। ক্লাসে দেখতাম না, ছাদে আসতো না, কিন্তু ওর ছাপ আমার ভিতর রয়ে গেল। ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমি ওকে পছন্দ করে ফেলছি। সময়ের সাথে অনুভূতিটা বাড়তে লাগলো, কিন্তু ওর আসল নামটা ভুলে গেলাম। ওকে আমি এলোকেশি ডাকতাম, সেটা মনের মধ্যে গেঁথে রইল। এতগুলো বছর আমি ওকে খুঁজে বেরিয়েছি, যদি আর একবার দেখা হয়। তারপর তোমার সাথে দেখা অফিসে। অবাক হয়ে তাকিয়েছিলাম। চেহারার তেমন পরিবর্তন হয়নি এত বছরে, কেবল ম্যাচুরিটি এসেছে, তাই সহজেই চিনতে পারলাম। নিজেকে প্রশ্ন করলাম, এত সহজে কী করে খুঁজে পেয়ে গেলাম। তারপর তোমার সাথে বিয়ে হতেই যেন আমি আনন্দের সাগরে ভেসে গেলাম। কিন্তু বুঝতে পারিনি এতদিনে গড়ে তোলা সকল অনুভূতি তোমার বোনকে গিয়েছিল। তাই ওই দিন নামটা শুনতে একটা ধাক্কা খেয়েছিলাম। হুট করে মনে পড়েছিল সে মেয়েটির নাম ছিল মৌনি, মম নয়। তাই নিজের সাথে যুদ্ধ করে আজ হেরে গেছি। এত বছর দূরের একজনের জন্য তৈরি করা অনুভূতি কাছের মানুষের অনুভূতির কাছে হেরে গেছে। তোমাকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি মামা। রিয়ান একটা না বলে এসব থামল। মামা ওর দিকে চেয়ে রইল। রিয়ান ভেবেছিল মামা অনেক অবাক হবে, কিন্তু তার বদলে উঠে গিয়ে ড্রেসিং টেবিল থেকে কি যেন এনে ওর সামনে এসে বসে বলল, দেখি বাম হাতটা দাও। রিয়ান হাতটা বাড়িয়ে দিল। মামা একটা ফিতা ওর অনামিকায় ফুলের মতো বেঁধে দিয়ে বলল, মেয়েটা যে এভাবে তার মাথার ফিতাটা খুলে বেঁধে দিয়েছিল সেটা ভুলে গেছো। জানো, ফিতাটা তোমাকে দিয়ে দেওয়ার মেয়েটার চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে গিয়েছিল, আর বাসায় গিয়ে আম্মুর কাছে বকা খেয়েছিল। রিয়ান অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। মামা বলল, তুমি হয়তো জানতে না, সেই স্কুলে 2 যমজ বোন পড়তো। একজন ক্লাস 6-এ আর একজন ক্লাস 5-এ। যে ক্লাস 6-এ পড়তো সে ছিল মৌনি, আর সবসময় মাথায় 2 জুটি করে যেত। আর যে ক্লাস 5-এ পড়তো সে ছিল মম, মাথার চুলগুলো খোলা রেখে একটা ফিতা দিয়ে বেঁধে রাখতাম। তাই তার সাথে রসগোল্লার কেবল টিফিন পিরিয়ডেই দেখা হতো, তখনই কথা হতো। বুঝলে মিস্টার রসগোল্লা? রিয়ান ওর দিকে চেয়ে আছে, চোখ ভিজে এসেছে। এক ফোঁটা গড়িয়ে পড়তেই মম হাত দিয়ে মুছে পড়ল। আমরা দুইজনই ক্লাস 5-এ ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমি টিকতে পারিনি, মৌনি টিকেছিল। তাই পরবর্তী বছর আমাকে আবার পরীক্ষা দিতে হয়। সে বছর আমি টিকে যাই, কিন্তু 1 বছর গ্যাপ পড়ে যায় মৌনির সাথে। সত্যি বলতে তোমাকে প্রথম দেখার পর থেকেই আমি রোজ টিফিন পিরিয়ডে ছাদে যেতাম খেলা বাদ দিয়ে। বুঝতাম তুমি আমাকে লুকিয়ে দেখছো, ভাবতে হাসি পেত, কিন্তু কখনো সাহস করে এগিয়ে এসে কথা বলিনি। তাই একদিন নিজেই সাহস জুগিয়ে এগিয়ে এসেছিলাম কথা বলতে। তোমার হাসিটাই আমাকে বারবার তোমার কাছে নিয়ে আসতো।
তুমি মোটা হলেও তোমার হাসি যেমন ছিল আজও তেমন আছে। তবে সেই রসগোল্লা যে তুমি, সেটা খেয়াল করিনি। আজ না বললে তা জানতেই পারতাম না। আমাকে এলোকেশির নাম দিয়েছিলে বলে কখনো আসল নাম জানতে চাওনি। আমিও বলিনি, তোমার নামটাও আমি জানতাম না। কি অদ্ভুত না? কিন্তু আমাদের বন্ধুত্ব হয়ে গেছিল, কেউ জানলে হাসবে। চলে গিয়েছিল কেন না বলে বন্ধুকে ছেড়ে। মম দীর্ঘশ্বাস ফেলে বলল, তার পরদিনই আম্মু আর মনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আম্মুকে পাওয়া গেলেও মনিকে খুঁজে পাওয়া যায়নি। আম্মুকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু লাভ হয়নি। আর মনির খোঁজও পাওয়া যায়নি। কেবল ওর কাঁধে থাকা ব্যাগটা পাওয়া গেছিল রক্তাক্ত অবস্থায়। তাই সবাই ধরে নিয়েছে ও আর বেঁচে নেই। এরপরে আব্বুর মানসিক অবস্থা খারাপ হতে থাকে। সেই সাথে পারিবারিক অবস্থাও, স্কুলের ফি বেশি হওয়ায় আমাকে অন্য স্কুলে ভর্তি করায়। সেখান থেকে আজ আমি এখানে। রিয়ান হঠাৎ ওকে জড়িয়ে ধরল। ওর পিঠে হাত বুলিয়ে বলল, আগে সব বললে এই কদিনে অযথা কষ্ট পেতে হতো না ইডিয়েট। এজন্য বলে স্বামী স্ত্রীর মধ্যে লুকোচুরি থাকতে নেই। রিয়ান ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, তোমার ইডিয়েট জামাই। মামা বলল, এই আমার শ্বশুরই লাগছে। রিয়ান ওকে আরো শক্ত করে ধরে বলল, লাগো। তারপর ঘড়িতে টিক টিক করে শব্দ করে ফিসফিস করে ওর কানে গেছে বলল, হ্যাপি বার্থডে মামা। মোমোকে সরিয়ে দিয়ে বলল, আমার গিফট কই? রিয়ান মজা করে বলল, লাগবে নাকি? মোমোর বুকে হাত মুঠো করে বাড়ি দিয়ে বলল, লাগবে না মানে? তাহলে আমার ফিতা ফেরত দাও। রিয়ানের হাত থেকে ফিতাটা নেওয়ার জন্য কাড়াকাড়ি করতে লাগলো। রিয়ান বলল, তুমি যখন আগে আমার হাতে ফিতাটা লাগিয়ে দিয়েছিলে তখন ইচ্ছে করছিল তোমার গালে। মোমো চোখ শুরু করে কোমরে হাত দিয়ে বলল, থেমে গেছো কেন? কি বলছিলে শেষ করো। রিয়ান বলল, কিছু না। মোমো রাগ করে বলল, কিছু না মানে? আমার গাল নিয়ে কি ভেবেছিলে বলো বলছি। রিয়ান বলল, বলবো না করে দেখিয়ে দিচ্ছি। বলেই ওর গালের ঠোঁট জোড়া আলতো ছুঁয়ে দিল। সাথে সাথে মোমোর মুখ কান সব লাল হয়ে গেল। ও রিয়ানের কাছ থেকে সরে বলল, রুমটা বেশ গরম লাগছে, আমি একটু বারান্দায় গিয়ে বাতাস খেয়ে আসি। মোমো দ্রুত বারান্দায় চলে যেতে রিয়ান মুচকে আসলো। রিয়ান দেখলো মোমো বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রিয়ান গিয়ে পিছন থেকে ওর দুই হাতের উপর হাত রাখলো। মোমোর বুকে হেলান দিয়ে বলল, এই 3 দিন আমার কি যে গেছে ভিতরে, পচা জামা। অযথা আমাকে চিন্তায় ফেলে দিয়েছ। রিয়ান ওর মাথায় একটু চুমু দিয়ে বলল, সরি। মোমো রিয়ানের দিকে ফিরে বলল, কালকে আমার সাথে এক জায়গায় যাবে, একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? দুর্বোকা, বললে সারপ্রাইজ থাকে নাকি? রিয়া মোমোর কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আচ্ছা। মোমো বলল, আমার জন্মদিন আর আমাকে গিফট দিলে না। রিয়ান ওর দিকে তাকিয়ে বলল, আমি নিজেকে দিয়ে দিলাম, তাও আরও গিফট লাগবে? মোমো হেসে জোরে ধরে বলল, না, শুধু তুমি হলেই চলবে। রিয়ান আজকে দুপুর পর্যন্ত কাজ করে বেরিয়ে গেল। মোমো কোথায় যেন নিয়ে যাবে এর জন্য। বাড়ির সামনে আসতে ফোন দিয়ে বলল বেরোতে। মোমো এসে গাড়িতে বসতে বলল, কোথায় না যাবে বললে? সাজু নিজে। মোমো সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, হাসপাতালে কেউ সেজে গুজে যায়? রিয়ান ওর দিকে ফিরে বলল, হাসপাতালে কেন? কার কি হয়েছে? মোমো বলল, আরে সেটা গেলেই তো দেখতে পাবে, চলো। রিয়ান হাজার প্রশ্ন নিয়ে গাড়ি স্টার্ট দিল। আধা ঘন্টা ওরা হাসপাতালে পৌঁছে গেল। মোমো গিয়ে সেখানে ওর রিপোর্ট সংগ্রহ করলো। গতকালকে অফিস ব্রেকে হাসপাতালে এসেছিল পরীক্ষা করার জন্য। রিপোর্ট দেখে মোমো রিয়ানের দিকে বাড়িয়ে দিল। ও দেখে একবার মোমোর দিকে, একবার রিপোর্টের দিকে তাকাতে লাগলো। তারপর ঝাপটে ধরলো মোমোকে। খুশিতে কী করবে বুঝতে পারল না। বাড়িতে ফোন দিল। ঋতু ফোন তুলতে রিয়ান বলল, আম্মুকে ফোনটা দে। ঋতু ফেরদৌসের হাতে কাছে ফোন দিলে উনি বললেন, হ্যাঁ বল। রিয়ানের খুশিতে কান্না চলে এলো। ওর কান্না শুনে তিনি উদ্বিগ্ন হয়ে বললেন, কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আম্মু, আমি বাবা হতে চলেছি।